অভিষেক বন্দ্যোপাধ্যায় সেবাশ্রয় নিয়ে ইতিমধ্যেই অভিযোগের পাহাড় জমেছে। প্রথমে ডায়মন্ড হারবার থানা, তারপর বিষ্ণুপুর থানা, আর এবার পারুলিয়া কোস্টাল থানায় নতুন অভিযোগ দায়ের করেছেন বিজেপি নেতা অভিজিৎ দাস ববি। অভিষেকের বিরুদ্ধে জোড়া এফআইআর আগেই হয়েছিল, আর ফের এবার নতুন অভিযোগ দায়ের হলো। অভিষেক বন্দ্যোপাধ্যায়, তাঁর মেয়ে সুমিত রায়, জাহাঙ্গীর খানের নাম রয়েছে এই অভিযোগপত্রে। তৎকালীন ডিএম এবং স্বাস্থ্যকর্তাদের বিরুদ্ধেও অভিযোগ দায়ের হয়েছে। স্বাস্থ্য অধিকর্তা তার নামও কিন্তু রাখা রয়েছে। 10ই জুন সরিষার হিঞ্চে বেড়িয়ায় মাটি খুঁড়ে প্রচুর ওষুধ উদ্ধার করেন বিজেপি কর্মীরা। পারুলিয়া থানায় ওষুধের নমুনা সংগ্রহ করলেও মামলা দায়ের করেনি। সেবাশ্রয় প্রকল্পে ওষুধ নিয়েও কোটি কোটি টাকা তছরূপের অভিযোগ করেছেন বিজেপি নেতা অভিজিৎ দাস ববি। এখানটা হচ্ছে অভিষেক ব্যানার্জি, সুমিত রায়, অয়ন ঘোষ দস্তিদার, এবং 4 থেকে 7 হচ্ছে জাহাঙ্গীর খান। কারণ ফলতার ওষুধ এখানে রয়েছে, আমাদের কাছে খবর আছে ফলতার মডেল ক্যাম্প থেকে ওষুধ আনা হয়েছে। এখানটায় প্রচুর পরিমাণে ওষুধ পাওয়া যায় মাটি করে, অনেক জীবনদায়ী ওষুধ রয়েছিল। এবং কারা এই ব্যক্তি এই যে ওখানে ওষুধগুলো এরকম মাটি চাপা দিয়ে রেখেছে, এবং অনেক সেবাশ্রয়ের লোগো ছিল। তা কী এমন বিষয়টা বললো যে সেবাশ্রয়ের ওই ক্যাম্পগুলোর ওষুধগুলো খুব তাড়াতাড়ি, যে সরকার চেঞ্জ হয়ে গেল অমনি সঙ্গে সঙ্গে সেখানটায় মাটিতে চাপা দেওয়া হলো কোটি কোটি টাকার ওষুধ। তো এইটার ব্যাপারে ইনভেস্টিগেশন করা দরকার। আর অভিষেক বন্দ্যোপাধ্যায় সেবাশ্রয় নিয়ে কিন্তু একের পর এক অভিযোগ সামনে আসছে। রোগ না থাকলেও সেবাশ্রয় যেতেই হতো, না গেলে জল বিদ্যুৎ কেটে দেওয়ার হুমকি দিত জাহাঙ্গীর বাহিনী। চাঞ্চল্যকর অভিযোগ করেছেন ফলতার বাসিন্দা শ্যামল হালদার। ক্যাম্পে যেতেই হবে এমন ফতোয়া বা নির্দেশ জারি করেছিলেন স্থানীয় তৃণমূল নেতারা। যেতেই হবে ক্যাম্পে, ডাক্তার দেখাতেই হবে, নাম নথিভুক্ত করতেই হবে। আর না করলে কি হতো? না করলে হয়তো বাড়ি ছাড়ার হুমকি, অন্য অন্য সুযোগ সুবিধার হুমকি, এইরকম মানে হুমকি দিত। যেতেই হবে, না তো মারধর, এইরকম ভাবের হুমকি সব। মানে ওটা তো একটা মেডিকেল ক্যাম্প, ওখানে তো রোগ না হলে যাব। ও রোগ না হলেও প্রত্যেকে যেতেই হবে ক্যাম্পে। ও জোর জুলুম, ও যেতেই হবে। আপনারা যে কেন যাব? ও ও গল্প নেই, ও জানার গল্প নেই, তাহলে তার আগে ঘা পড়ে যাবে। জানতে গেলেই তার আগে ঘা পড়ে যাবে দুমদাম। মানে আপনাদের যেতেও হয়েছিল? যেতে হয়েছিল। আমি একা শুধু যাইনি, আমার পরিবারে আছে, সব যেতে হয়েছিল। তাদের কি কোনো অসুখ ছিল? না 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 না, ওরম কোনো অসুখ ছিল না। না না না, সেরম না, কিন্তু জোর জুলুম যেতে হবে। এটা কারা করতো, কারা এসব? এটা ওই স্থানীয় তৃণমূল নেতারাই বলতো আর কি। এবারে ওই জাহাঙ্গীর খানের নির্দেশে বাড়ির লোকজন দেখাতো, ওই ওষুধ ফষুধ কী দিত সব ওই সবে। এবার আমাদের বাড়িতে বলে দিয়েছে সব না খেতে আর কি, ওষুধটা না খেতে। আপনি বললেন যে না গেলে সুযোগ সুবিধা বন্ধ করে দেবে। কি সুযোগ সুবিধা? রেশন বন্ধ করে দেবে, ইলেকট্রিক কেটে দেবে, জল বন্ধ করে দেবে, টাইম কলের জল বন্ধ করে দেবে, এইসব। মারধর হবে। এগুলো কি বলতো না করতো? করতো করতো, অনেকের মারধর হতো। অভিযোগ কিন্তু একজনের নয়, একাধিকের। ফলতার বাসিন্দা দম্পতি, তারাও গিয়েছিলেন সেবাশ্রয় চিকিৎসার জন্য। প্রথমে সেবাশ্রয় চোখ দেখিয়ে চশমা দেওয়ার প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল। হার্টের সমস্যা ছিল স্বামীর, তাই কয়েকটি রক্ত পরীক্ষা হয়েছিল, চশমাও পাওয়া যায়নি, স্বামীর রক্ত পরীক্ষার রিপোর্টও পাওয়া যায়নি। কি অভিযোগ করেছেন ফলতার বাসিন্দা দেখুন। ফলতা হরিণডাঙ্গা এলাকার বাসিন্দা অঞ্জলি শিকদার এবং নয়ন্ত শিকদার, স্বামী স্ত্রী। তারা এসেছিলেন এই সেবাশ্রয় ক্যাম্পে। তিনি এসেছিলেন চোখ দেখাতে, চোখের সমস্যা, আর তার স্বামীর ছিল হৃদযন্ত্রের সমস্যা। আপনারা দুজনে এলেন, ডাক্তার দেখালেন, কি হয়েছিল? আমার চোখের জন্য এসেছিলাম। তা আমার চোখ দেখে বলেছিল চশমা দেবো। সেকেন্ডবারে আমি আর আসিনি, কারণ দেয়াইনি তো কাউকে, শুনেছি আশেপাশে। আর আমি স্বামী এসেছিল ইসিজি করতে, ওনার ইসিজি রিপোর্টটা দিয়েছিলেন, কিন্তু ব্লাড পরীক্ষা হয়েছিল, ব্লাডের রিপোর্ট দেননি। ডাক্তারবাবুরা তো আসল ডাক্তার ছিলেন না, ওনারা সব তো বাচ্চারা ডাক্তারি করছে। সেটা তখন বোঝেননি আপনি? না 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 না, এত লোকের ভিড় কি করে বুঝবো? লোক তো ভীষণ ছিল না। চোখ দেখে কি বললো? আপনার চোখ ঠিক আছে, এবার পরের বারে আসবেন, চশমা দেবো। পঞ্চায়েতের নাম্বার নিল, বললো আপনার বাড়িতে যাবে না, পঞ্চায়েত থেকে আপনার পার্টি অফিসে যাবে, তারপর বাড়িতে চলে যাবে। চশমা? তা চশমা বাড়িতে গেছে? না না না। কতদিন অপেক্ষা করেছিলেন চশমার জন্য? কেন, ফার্স্ট সেবাশ্রয়ে দেখিয়েছি, সেকেন্ড সেবাশ্রয় হলো তখনও তো গিয়ে পৌঁছয়নি।
মানে ফার্স্ট সেবাশ্রয় আর সেকেন্ড সেবাশ্রয়ের মধ্যে তো প্রায় 1 বছরের কাছাকাছি। কিন্তু তখনও তো যাইনি চশমা। আর আপনার স্বামীর ক্ষেত্রে কি হলো? বাইরে দেখিয়ে নিয়েছি ডাক্তার, ওই সব রোগীকে তো এখানে আশা করলে হবে না, বাইরে দেখিয়ে নিয়েছি। আজ বালিগঞ্জ ফাঁড়ি থেকে হাজরা মোড় পর্যন্ত মিছিল করতে পারবে কালীঘাট তৃণমূলের ছাত্র ও যুব সংগঠন। শর্ত সাপেক্ষে অনুমতি দিল কলকাতা হাইকোর্ট। রায় দিতে গিয়ে বিরোধী দলনেতা থাকাকালীন শুভেন্দু অধিকারীর করা মামলার কথা মনে করিয়ে দিলেন বিচারপতি সৌগত ভট্টাচার্য। বারুইপুরে নাবালিকাকে খুনের ঘটনার প্রতিবাদে সোমবার মোমবাতি হাতে রাস্তায় নামতে দেখা গেছে প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে। এই আবহে কালীঘাট তৃণমূলের ছাত্র ও যুব সংগঠনকে শর্ত সাপেক্ষে মিছিলের অনুমতি দিল কলকাতা হাইকোর্ট। যে মিছিলে সামিল হতে পারেন মমতা বন্দ্যোপাধ্যায়ও। কিন্তু এই রায় দিতে গিয়ে মঙ্গলবার তাৎপর্যপূর্ণ একটি মন্তব্য করলেন বিচারপতি সৌগত ভট্টাচার্য। রায় দিতে গিয়ে এদিন বিরোধী দলনেতা থাকাকালীন শুভেন্দু অধিকারীর করা একটি মামলার কথা মনে করিয়ে দেন তিনি। বিচারপতি ভট্টাচার্য বলেন, আমার পুরনো দিনের কথা মনে পড়ে যাচ্ছে। কোচবিহারে একটি মিছিল করার জন্য বর্তমান মুখ্যমন্ত্রীকে মামলা করতে হয়েছিল। আদালত মিছিলের অনুমতি দিয়েছিল। বারুইপুর কাণ্ড, হকার উচ্ছেদ সহ বিভিন্ন ইস্যুতে বুধবার বালিগঞ্জ ফাঁড়ি থেকে ল্যান্সটাউন পর্যন্ত মিছিলের অনুমতি চেয়েছিল কালীঘাট তৃণমূলের ছাত্র ও যুব সংগঠন। কিন্তু পুলিশ অনুমতি না দেওয়ায় হাইকোর্টে দ্বারস্থ হয় তারা। সেই মামলায় রুট বদল করে বালিগঞ্জ ফাঁড়ি থেকে হাজরা রোড হয়ে হাজরা মোড় পর্যন্ত মিছিল করার অনুমতি দিলেন বিচারপতি সৌগত ভট্টাচার্য। একই সঙ্গে বিচারপতি নির্দেশ দিয়েছেন, বুধবার দুপুর 2:30 থেকে বিকেল 4:30 পর্যন্ত মিছিলের অনুমতি দেওয়া হয়েছে। সম্পূর্ণ রাস্তা বন্ধ করা যাবে না, রাস্তার একদিক দিয়ে গাড়ি চলবে। সর্বাধিক 1000 কর্মী সমর্থক নিয়ে মিছিল করতে হবে। মানতে হবে শব্দবিধি। লাউডস্পিকার ব্যবহার করা যাবে না, হ্যান্ড মাইক ব্যবহার করা যাবে। মিছিল করতে কেউ বারণ করেনি, এটা তো গণতান্ত্রিক অধিকার আমাদের। তো মিছিল করে কতটা কি উনি কাজ করছেন বা ঘেঁটে দেওয়ার চেষ্টা করছেন সেটা বাংলার মানুষ জবাব দেবে। কই একজনকে নিয়েও তো, বাংলার একটা মা বোনকে নিয়ে তো উনি 15 বছর মিছিল করেননি। হ্যাঁ, উন্নাও হাতরাসকে নিয়ে করেছিলেন, ঠিক। আদালত বলেছে আরোই করবেন, তাতে কোনো অসুবিধা নেই। বাংলার মানুষের জাজমেন্ট দেবে। অন্যদিকে এদিনই তৃণমূল সাংসদ মহুয়া মৈত্রকে ডিম ছোঁড়ার মামলায় জরুরি শুনানির আবেদন ফেরালেন হাইকোর্টের বিচারপতি সৌগত ভট্টাচার্য। বিচারপতি বলেন, এই ধরনের মামলা গ্যালন গ্যালন দায়ের হচ্ছে। মামলা দায়ের করুন, পদ্ধতি মেনে মামলা শুনানির জন্য আসবে। 1 জুলাই কালীগঞ্জের পলাশীতে মহুয়া মৈত্রকে লক্ষ্য করে ডিম ছোড়া হয়। ওই দিন 21 জুলাইয়ের প্রস্তুতি সভা করছিলেন তিনি। তখন বাইরে থেকে একের পর এক ডিম ছোড়া হয় তাকে লক্ষ্য করে। যদি বিজেপিতে চলে যান তাহলে না ডিম আসবে, তখন আপনাকে সেই ডিমটাকে ভেজে অমলেট করে টোস্ট দিয়ে আপনাকে খাওয়াবে, কোনো ব্যাপার না। আর যদি আপনি না যান, ইফ ইউ আর নট ফর সেল, যদি আপনি বিকাউ নন, যদি আপনি টিকাউ, তাহলে আপনি কি দেখবেন? তাহলে আপনি সেদিন কালীগঞ্জে দেখবেন। এই ডিম ছোড়ার ঘটনার বিরুদ্ধেই হাইকোর্টে জরুরি ভিত্তিতে শুনানির জন্য দৃষ্টি আকর্ষণ করেছিলেন মহুয়া মৈত্রর আইনজীবী। যে আবেদন ফিরিয়ে দিলেন বিচারপতি সৌগত ভট্টাচার্য। সৌভিক মজুমদার, ঐশী মুখোপাধ্যায়, বিজেন্দ্র সিংহর রিপোর্ট, এবিপি আনন্দ। ডিজে মন্তব্য মামলায় আজ অভিষেক বন্দ্যোপাধ্যায়কে গলার স্বরে নমুনা দিতে নির্দেশ দিয়েছে বিধাননগর আদালত। তার আগে কণ্ঠস্বরের নমুনা সংক্রান্ত মামলায় কড়া মন্তব্য করলেন কলকাতা হাইকোর্টের বিচারপতি সৌগত ভট্টাচার্য। ডিজে মন্তব্য মামলায় আরও অস্বস্তিতে পড়লেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। পুলিশের নোটিশে সাড়া দিন, তদন্তে সহযোগিতা করবেন, এই শর্তেই আদালত আপনাকে রক্ষা কবচ দিয়েছিল। কড়া মন্তব্য করলেন কলকাতা হাইকোর্টের বিচারপতি সৌগত ভট্টাচার্য। বিধানসভা ভোটের প্রচারে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ডিজে বাজানোর মন্তব্য ঘিরে বিতর্ক তৈরি হয়। 4 তারিখে রবীন্দ্রসঙ্গীতের সাথে গ্রামে একটু করে ডিজেও বাজবে। ভোটে ভরাডুবির পর অভিষেক বন্দ্যোপাধ্যায়ের এই মন্তব্যের প্রেক্ষিতেই উস্কানিমূলক ভাষণ, হুমকি এবং শান্তি বিঘ্নিত করার অভিযোগে বাগুইআটি থানায় অভিযোগ দায়ের হয়। এফআইআর খারিজের আর্জি জানিয়ে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তার আবেদনের ভিত্তিতে 21 মে বিচারপতি সৌগত ভট্টাচার্য বলেন, একজন সর্বভারতীয় দলের সাধারণ সম্পাদক যদি এই ধরনের মন্তব্য করেন তাহলে চিন্তা করে দেখুন ভোটের ফল অন্যরকম হলে কি হতো। তদন্তে সহযোগিতা করতে হবে তৃণমূল সাংসদকে। এরপরই কলকাতা হাইকোর্ট নির্দেশ দেয়, আদালতের নির্দেশ ছাড়া অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে কড়া পদক্ষেপ করবে না পুলিশ। 30 জুলাই বা পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বহাল থাকবে রক্ষা কবচ। এরই মধ্যে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে গলার স্বরের নমুনা দিতে নির্দেশ দিয়ে সময় বেঁধে দেয় বিধাননগর আদালত। হাজিরা না দিয়ে সেই নির্দেশ চ্যালেঞ্জ করে ফের কলকাতা হাইকোর্টে যান তৃণমূল সাংসদ। সেখানেও জোর ধাক্কা খান অভিষেক বন্দ্যোপাধ্যায়। বিধাননগর আদালতের নির্দেশে কোনো স্থগিতাদেশ দেননি বিচারপতি তীর্থঙ্কর ঘোষ, মেলেনি রক্ষা কবচ।
ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি তপব্রত চক্রবর্তীর নির্দেশে কণ্ঠস্বরের নমুনা সংক্রান্ত মামলার ভার দেওয়া হয় বিচারপতি সৌগত ভট্টাচার্যকে। মঙ্গলবার সেই মামলার শুনানি ছিল। বিচারপতি সৌগত ভট্টাচার্য বলেন, পুলিশের নোটিশে সাড়া দিন, ইতিমধ্যে তো রক্ষা কবচ দেওয়া আছে, অসুবিধা কোথায়? অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আইনজীবীকে বিচারপতি প্রশ্ন করেন, আপনার মক্কেল কি কণ্ঠস্বর দিতে প্রস্তুত নন? তদন্তে সহযোগিতা করবেন এই শর্তেই আদালত রক্ষা কবচ দিয়েছিল। অভিষেক বন্দ্যোপাধ্যায় শর্তভঙ্গ করে থাকলে আবেদন দাখিল করুক রাজ্য সরকার। যদি অভিষেকের কণ্ঠস্বর হয় তাহলে কণ্ঠস্বরের পরীক্ষা দিতে বাধা কোথায়? তার মানে এমন একটা কোনো রহস্যর মধ্যে লুকিয়ে আছে যেটা তদন্তকারী এবং আদালতরা বুঝতে পেরেছে, যার জন্য অভিষেক ব্যানার্জির হাজার আবেদনেও বিচারপতিরা কিন্তু নড়েনি। ও তো বলেছে এটা অস্বীকার করেছে, এটাই আমার কণ্ঠস্বর। ও বলছে এরপরে আর কি নতুন করে নেবার কি প্রয়োজন আছে? যে আমি স্বীকার করছি ওটাই আমার কণ্ঠস্বর, তারপরে নতুন করে নেবার কি প্রয়োজন? এইটাই ওর বক্তব্য। আমি তো অস্বীকার করিনি, অস্বীকার করলে নেওয়ার প্রয়োজনটা থাকে। যখন আমি স্বীকারই করছি যে আমারই গলা ওটা, তারপরে নেওয়ার কি প্রয়োজন আছে? এদিকে বিধাননগর আদালতে গলার স্বরের নমুনা দিতে বুধবার সকাল 10টায় দ্বিতীয়বার তলব করা হয়েছে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে। প্রথমবার হাজিরা দেননি, এবার কি করবেন অভিষেক বন্দ্যোপাধ্যায়? সৌভিক মজুমদার, আশাবুল হোসেন ও দীপক ঘোষের রিপোর্ট, এবিপি আনন্দ। মেসি কাণ্ডে তৃতীয়বার পুলিশের জিজ্ঞাসাবাদের মুখোমুখি হলেন প্রাক্তন বিধায়ক এবং প্রাক্তন মন্ত্রী অরূপ বিশ্বাস। প্রায় 3 ঘন্টা তাকে জিজ্ঞাসাবাদ করা হয়। ভবিষ্যতে ফের অরূপ বিশ্বাসকে তলব করা হতে পারে বলে পুলিশ সূত্রে দাবি। মেসি কাণ্ডে ফের প্রাক্তন বিধায়ক ও প্রাক্তন মন্ত্রী অরূপ বিশ্বাসকে জিজ্ঞাসাবাদ করল পুলিশ। এই নিয়ে তৃতীয়বার জিজ্ঞাসাবাদ করা হলো তাকে। মঙ্গলবার সকাল 10টা নাগাদ বিধাননগর দক্ষিণ থানায় আসেন অরূপ বিশ্বাস। প্রায় 3 ঘন্টা তাকে জিজ্ঞাসাবাদ করা হয়। সূত্রের দাবি, লিওনেল মেসির অনুষ্ঠানের দিন মাঠে বেশি লোক ঢুকলো কি করে, অতিরিক্ত পাস কে ইস্যু করেছিলেন, এইসব বিষয়গুলো নিয়ে প্রাক্তন ক্রীড়ামন্ত্রীকে জিজ্ঞাসাবাদ করা হয়। জিজ্ঞাসাবাদের ভিডিওগ্রাফি করে পুলিশ। পক্ষে যতটা সম্ভব আমি তাদের সাহায্য করছি এবং যতবার তদন্তে ডাকবে ততবার আসবো। যুব ভারতীতে মেসির অনুষ্ঠান ঘিরে চরম বিশৃঙ্খলা তৈরি হয়। মেসির একেবারে গা ঘেঁষে ছবি তোলার চেষ্টা করেন নেতা, মন্ত্রী, ভিভিআইপি ও তাদের পরিবারের সদস্যরা। লিওনেল মেসির গায়ে কার্যত লেপ্টে ছিলেন তৎকালীন ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস। নেতা মন্ত্রীদের উপদ্রবে মাত্র 15 থেকে 20 মিনিটের মধ্যেই মাঠ ছাড়েন মেসিরা। হাজার হাজার টাকা দিয়ে টিকিট কেটেও মেসিকে দেখতে না পেয়ে ক্ষোভে ফেটে পড়েন দর্শকরা। তারপরই গ্যালারি থেকে বোতল ছোড়া, মাঠে ঢুকে তাণ্ডব, ভাঙচুর চালানো হয়। সেই ঘটনায় গ্রেপ্তার করা হয় অনুষ্ঠানের মূল উদ্যোক্তা শতদ্রু দত্তকে। রাজ্যে পালাবদল হতেই প্রাক্তন ক্রীড়ামন্ত্রীর বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন তিনি। গতকাল আপনি হাইকোর্টে দ্বারস্থ হয়েছেন, এটা একটু। হ্যাঁ, ওনাকে যে রক্ষা কবচটা দেওয়া হয়েছে সেটাকে আমি ডিভিশন বেঞ্চে চ্যালেঞ্জ করেছি। আশা করি যে কোনো দিন হিয়ারিংটা হবে, যদি ফেভারেবল হয় ভালো, না হলে যদি আমি সুপ্রিম কোর্ট যাব। সেই মামলায় এদিন অরূপ বিশ্বাসকে ফের জিজ্ঞাসাবাদ করল পুলিশ। অরূপ বিশ্বাস কি বলল সেটার কোনো গুরুত্ব নেই। গুরুত্ব হচ্ছে সারা বাংলার মানুষ, এমনকি মেসির টিম পর্যন্ত এই ঘটনায় দোষী সাব্যস্ত করে দিয়েছে অরূপ বিশ্বাসকে। আইনি অধ্যায়টা শুধু এখন চলছে। ভবিষ্যতে ফের অরূপ বিশ্বাসকে তলব করা হতে পারে বলে পুলিশ সূত্রে দাবি। ময়ূখ ঠাকুর চক্রবর্তী, দীপক ঘোষ ও আশাবুল হোসেনের রিপোর্ট, এবিপি আনন্দ। নরেন্দ্রপুর থানা এলাকার ব্যবসায়ী এবং তার নাবালক ছেলেকে অপহরণ করে 5 লাখ টাকা মুক্তিপণ চাওয়ার অভিযোগ উঠল। অবশেষে পুলিশের তৎপরতায় উদ্ধার করা হয়েছে তাদের। কলকাতার মনোহরপুকুর রোডে যেখানে তাদের আটকে রাখা হয়, বিজেপি কর্মীদের দাবি ভোটের সময় সেটি ছিল তাদের ওয়ার হাউস। কিন্তু কিভাবে সেখানে পৌঁছলো অপহরণকারীরা তা এখনো স্পষ্ট নয়। জনবহুল এলাকা থেকে বাবা ও নাবালক ছেলেকে অপহরণের অভিযোগ। খাস কলকাতায় লুকিয়ে রাখা হলো 1.5 দিন, চাওয়া হলো 5 লক্ষ টাকা। অবশেষে পুলিশের তৎপরতায় মনোহরপুকুর রোড থেকে উদ্ধার করা হলো তাদের। নরেন্দ্রপুর এলাকা থেকে বাবা ও ছেলেকে অপহরণ করে মনোহরপুকুর রোডে নিয়ে এসে একেবারে আটকে রাখার অভিযোগ। পুলিশ আসে, এমনকি সেই টাকা নিয়ে আসছে, সেই টোপ দেয় এবং টোপ দেওয়ার পর রবীন্দ্র সরোবর থানা এলাকার এই যে জায়গা, সেখানে নরেন্দ্রপুর থানা পুলিশ হানা দেয়। পুলিশ জানিয়েছে, নরেন্দ্রপুর থানা এলাকার বাসিন্দা, পেশায় ব্যবসায়ী ও তার 17 বছরের ছেলেকে শনিবার অপহরণ করা হয়। পরিবারের কাছে 5 লক্ষ টাকা মুক্তিপণ চেয়ে ফোন যায়।
নরেন্দ্রপুর থানায় বিষয়টি জানান ব্যবসায়ীর স্ত্রী। পুলিশ সূত্রে খবর, এরই মধ্যে ব্যবসায়ীর ছেলের ফোন থেকে বাড়িতে ভিডিও কল করা হয়। নাবালক পুত্র জানায় তাদের মারধর করা হচ্ছে, দ্রুত মুক্তিপণ পৌঁছে দেওয়ার জন্য চাপ দেওয়া হয়। দেশপ্রিয় পার্কের কাছে কোনো এক জায়গার কথা জানায় অপহরণকারীরা, যেখানে যত দ্রুত সম্ভব মুক্তিপণের 5 লক্ষ টাকা পৌঁছে দিতে বলা হয়। পুলিশ সূত্রে খবর, এরপর পুলিশের পরামর্শ মতো সেখানে পৌঁছন ব্যবসায়ীর স্ত্রী। আড়াল থেকে সাদা পোশাকে পুরো বিষয়টা নজর রাখছিল পুলিশও। অপহরণকারীদের বলে দেওয়া ঠিকানায় পৌঁছতেই সেখানে হানা দিয়ে সুশান্ত নাথ, বিষ্ণু দাস ও সানি গুপ্ত 3 জনকে ধরে ফেলে পুলিশ। এই যে জায়গা দেখা যাচ্ছে এই শাটার নামানো অবস্থায় রয়েছে, এর ভেতরে একেবারে বাবা ও ছেলেকে বা নাবালক ছেলে 17 বছরের জোর করে নিয়ে এসে আটকে রাখার অভিযোগ 24 ঘন্টার ধরে এবং মারধর করারও অভিযোগ। দেখা যায় যে শাটার খুলে যখন পুলিশ দেখতে পায় যে ভেতরে বাবা ও ছেলেকে আটকে রাখা হয়েছে। যেখান থেকে উদ্ধার করা হয়েছে বাবা ছেলেকে, তার বাইরে লাগানো রয়েছে বিজেপির পতাকা। বিজেপির দাবি, ভোটের সময় এটা ছিল তাদের ওয়ার রুম, এখানে রাখা থাকতো পতাকা, টেবিল, চেয়ার। এখানটা তো ওয়্যার হাউস, যতদূর জানা আছে এখানে পতাকা, চেয়ার, টেবিল এইসবই রাখা হতো। তো এখানে কোথা থেকে এই ব্যাপারগুলো উঠে এলো, এগুলো তো আমরা আশ্চর্য একদমই। সেটা এখন বলাটা মুশকিল, হয়তো ভেঙে ঢুকেছে বা ডুপ্লিকেট চাবি বানিয়েছে, কিভাবে করেছে সেটা বলা খুবই মুশকিল। না, বিজেপির তো এরা সংগঠনের কেউই নয়, কোনোদিনই ছিল না। অপহরণের অভিযোগে ধৃত 3 যুবককে মঙ্গলবার বারুইপুর মহকুমা আদালতে তোলা হলে 10ই জুলাই পর্যন্ত জেল হেফাজতে নির্দেশ দিয়েছেন বিচারক। পার্থপ্রতিম ঘোষ, রঞ্জিত হালদার, এবিপি আনন্দ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।